প্যারাডাইস লস্ট যখন আমরা পড়ি সাধারণত ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে প্যারাডাইস লস্টের হিরোকে। তোমার মনে হবে প্যারাডাইস লস্টের হিরো গড। গড তো নয়, গডকে ডেডিকেট করে এটা লেখা হয়নি। যেন মনে হবে শয়তানকে রিপ্রেজেন্ট করছেন মিল্টন। শয়তান বা স্যাটান, ঠিক আছে। মিল্টন ওয়ান ইন ডেভিল পার্টি, মিল্টন ওয়াজ ইন ডেভিলস পার্টি, এইটা মনে হবে তোমার বারবার। যেন মনে হবে মিল্টন হলো শয়তানেরই দলের একজন লোক, এবং মিল্টন যেভাবে লজিক্যালি শয়তানের দৃষ্টিকোণকে প্রেজেন্ট করবে তোমার মনে হবে যে শয়তানের সাথে অন্যায় হয়েছে। তোমার এইটা মনে হবে যে স্যাটানের সাথে অন্যায় হয়েছে, গড যেটা করেছেন ক্রুয়ালিটি করেছেন স্যাটানের সাথে, এইটা তোমার মনে হতে পারবে। তিনি বলবেন যে তিনি শয়তানের বিষয়টাকে শেষ পর্যন্ত কিভাবে দেখাবেন যে শয়তান নরকে পড়লো এবং নরকে শয়তান আবার নিজের দল বলকে এনকারেজ করলো এবং সমস্ত দল বল উঠে দাঁড়ালো, সমস্ত তরোয়াল বের করলো, সবাই ওই লাভা ছিল ওই লাভাগুলো পুড়তে শুরু করলো। মাটির নিচে মিনারেলস থাকে, ওখান থেকে গোল্ড বের করলো, প্লাস্টার অফ প্যারিস বের করলো, বুঝতে পারলে, গোল্ড বের করলো, সিমেন্ট বের করলো এবং অন্যান্য খনিজগুলোকে বের করলো। সেইটা দিয়ে তারা নরকের ভিতরে মহল বানিয়ে ফেললো এবং শয়তান সেখানে থাকতে শুরু করলো, বুঝতে পারলে। এবং তারা ওই শয়তান এবং তার দলবল ওই নরকটাকে স্বর্গের মতো সুন্দর করার চেষ্টা করেছিল, বুঝতে পারলে কিনা। তেমন একটা ট্রু লিডারশিপ তুমি দেখতে পাবে কার মধ্যে দেখতে পাবে? লুসিফারের মধ্যে বা স্যাটানের মধ্যে। পরবর্তী সময় গড ক্ষমা করে দিচ্ছে এবং লুসিফারকে বের করছে এবং লুসিফার বেরিয়ে আসছে পরবর্তী সময়। এবং লুসিফার মনে কিন্তু প্রচন্ড রাগ, প্রচন্ড ঘৃণা, সে বদলা নিতে চাইছে। হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ এগেইনস্ট গড। গডের এগেন্স্ট, কিন্তু লুসিফারের এত ক্ষমতা নেই যে সে গডের এগেন্স্টে রিভেঞ্জ নিতে পারবে। ইতিমধ্যে একটা নতুন ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ইতিমধ্যে আমরা যদি বাইবেল পড়ি তাহলে জানতে পাবো যে গড 6 দিনে 6টা জিনিস বানালেন। কোনোদিন আলো বানালেন। দেয়ার ওয়াজ নাথিং এক্সেপ্ট গড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই ছিল না এক্সেপ্ট গড, পরমেশ্বর ছাড়া। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একটা বাইরের কথা বলছি না, যা কিছু বলছি সব প্যারাডাইস লস্টের কথা বলছি, ঠিক আছে? এলোমেলো কোনো গল্প করছি না, বুঝতে পারলে? সব প্যারাডাইস লস্ট, মানে ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান রাইট ইন দ্য নোটস। এই নোটসটাই তুমি লিখতে পারো। 5-এর জন্য যদি প্যারাডাইস লস্ট দেওয়া থাকে, আমি যা যা বলছি এখন সেগুলো সব লেখা যাবে, কারণ এগুলোই প্যারাডাইস লস্টে রয়েছে, বুঝতে পারলে কিনা? ওকে, নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট প্যারাডাইস লস্টে আমরা দেখতে পাই যে গড 6 দিনে 6টা জিনিস বানিয়েছিলেন। দেয়ার ওয়াজ নাথিং এক্সেপ্ট গড। কোনো কিছুই ছিল না প্রথমে পরমেশ্বরকে বাদ দিয়ে, শুধুমাত্র পরমেশ্বর ছিলেন। তাই একমাত্রই সত্য সেটা হলো পরমেশ্বর, একমাত্রই সত্য সেটা হলো পরমেশ্বর, গড, পরমেশ্বর। তারপর তিনি বললেন যে আমি এবার সবকিছু সৃষ্টি করব। তিনি আস্তে আস্তে লাইট বানালেন, আলো, এবং আলো বানানোর সাথে সাথে দিন এবং রাত্রির সৃষ্টি হলো। তারপর সমুদ্র বানালেন, জলজ প্রাণীদের বানালেন, তারপর স্থলজ প্রাণীদের বানালেন, তারপরে গাছ বানালেন। এমনি করে করে প্রত্যেকটা জিনিস, গাছ আগে বানিয়েছেন নিশ্চয়, মাটি, গাছ এগুলো আগে বানিয়েছেন। এইভাবে 6 দিনে সারা পৃথিবীকে তিনি বানিয়ে ফেললেন। সারা জল, মাটি, গাছপালা, প্রাণী, বিভিন্ন পশু পাখিতে ভরে উঠলো পৃথিবী 6 দিন পর। এবং একদিন তিনি বিশ্রাম নিয়েছিলেন, একদিন তিনি বিশ্রাম নিয়েছেন। ঘুম থেকে ওঠার পর তিনি খুব খুশি ছিলেন, এনার্জেটিক ছিলেন গড। এবং গড তখন কি করলেন? বললেন আমি আরো নতুন কিছু বানাতে চাই। গড তখন একটু মাটি নিল, মাটি নিয়ে একটা মানুষ বানিয়ে ফেললো। সেই মানুষটার নাম হলো অ্যাডাম, যাকে বলা হয় অ্যাডাম। অ্যাডামের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবে? বলো। আদম। অ্যাডামকে আদম বলে, কিন্তু অ্যাডাম আমাদের ইংরাজিটা দরকার, বুঝতে পারলি কিনা? এবং আরেকটা, এবং অ্যাডামকে কোথায় রাখা হবে? একটা সুন্দর বাগান বানানো হয়েছিল স্বর্গে। সেই বাগানটার নাম দেওয়া হয়েছিল ইডেন। কি নাম? ইডেন গার্ডেন। ব্রিটিশরা বাইবেল ফলো করে, দ্য বাইবেল ফলো করে। তো ব্রিটিশরা যখন আমাদের দেশকে গোলাম বানিয়েছিল তখন কলকাতাও তাদের নগরীই ছিল। তো কলকাতায় তারা একটা সুন্দর মাঠ বানিয়েছিল, নাম দিয়েছিল ইডেন গার্ডেন। বাইবেলের নাম ছিল, এখনো আছে ইডেন গার্ডেন, আছে কি না? তো যাই হোক, এটা কিন্তু স্বর্গের বাগান। ইডেন গার্ডেন কি? স্বর্গের বাগান। সেই ইডেন গার্ডেনে অ্যাডামকে রেখে দিলেন এবং অ্যাডাম এবার একা একা ঘুরে সেই বাগানে সে ঘোরাঘুরি করে, পশু দেখে, পাখি দেখে, কিন্তু সে যেন একটু দুঃখী থাকে। গড সেটা বুঝে নিলেন। গড তখন কি করলেন? একদিন অ্যাডাম ঘুমিয়েছিল, গড এলেন এবং অ্যাডামের দেহের অল্প মাটি নিয়ে তিনি আরেকটা মূর্তি বানালেন। সেটা হলো একটা নারী মূর্তি, নাম হলো ইভ। কি নাম হলো? ইভ। তাহলে অ্যাডামের দেহের একটা পাঁজরের একটা হাড় আর অ্যাডামের দেহের মাটি নিয়ে কাকে বানানো হলো? ইভ। তাই পুরুষের শরীরের থেকে সৃষ্টি হলো নারী শরীর। এইটা অন্তত দা বাইবেল বলছে,
বুঝতে পারলি কিনা? তো যেটা আমরা প্যারাডাইস লস্টে পাই। এরপর কি হলো, অ্যাডাম ইভের সৃষ্টি হয়ে গেলো, তারা ওখানে থাকতে শুরু করলো। ইভ বেশি সুন্দর দেখতে ছিল, মানে পুরুষদের থেকে নারীরা কম্পারেটিভলি বেশি সুন্দর হয় দেখতে, কিন্তু অ্যাডাম বেশি শক্তিশালী ছিল এবং অ্যাডাম বেশি নলেজিয়াস ছিল। বুঝতে পারলে কিনা? অ্যাডামের শক্তি বেশি ছিল, অ্যাডামের জ্ঞান বেশি ছিল। এবং কিন্তু এই যে নারী মূর্তিটা বানানো, তার মধ্যে দয়া, মায়া, মমতা এগুলো বেশি ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে বেসিক্যালি এগুলো মেল নেচার অ্যান্ড ফিমেল নেচারকে শো করে। বুঝতে পারলে কিনা? আধুনিক যুগে হয়তো অনেকে এগ্রি নাও করতে পারে, কিন্তু বাইবেলে এরকম বলা আছে, হিন্টস দেওয়া আছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপরে আমরা দেখতে পারি যে কি হচ্ছে, যে অ্যাডাম বেশি শক্তিশালী ছিল, ইভ, এক কথায় বলতে চাইছি, অ্যাডাম বেশি শক্তিশালী ছিল, ইভ কম শক্তিশালী ছিল। অ্যাডাম সুপিরিয়ার ছিল, ইভ ইনফিরিয়ার ছিল। শুধুমাত্র ইভ সৌন্দর্যের দিক থেকে বেশি শ্রেষ্ঠ ছিল এবং ইভের মধ্যে আরো কিছু সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল। কার মধ্যে ছিল? ইভের মধ্যে। এরপরে কি হলো, ওরা একসাথে সুখে থাকতে শুরু করলো এবং সেখানে থাকতে থাকতে গড ওদিকে বলেছে তোরা সব কিছু করতে পারিস, এই বাগানে থাক, বাগানটা তোদেরই আছে, কিন্তু ওই যে একটা গাছ দেখছিস ওটা হলো ফরবিডেন ট্রি, এবং সেই গাছে একটা ফল ধরে, সেই ফলটা কোনোদিন খাস না, এটা ফরবিডেন ফ্রুট। সেটা কি বলা হয়? ফরবিডেন ফ্রুট। ওই ফরবিডেন ফ্রুট কোনোদিনও খাবি না। অনেকে বলে ওই ফরবিডেন ফ্রুট তো আসলে গাছ, ফল, ওইগুলো বাজে কথা। অনেকে বলে ওটা ফিজিক্যাল রিলেশনশিপটাই বারণ করেছিলেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তো ফরবিডেন ফ্রুট, ছোটবেলাতে আপেল দেখেছে না, সেই আপেলটা তো ছোটবেলাতে কি বোঝাবে তোমাকে? তুমি ক্লাস 4-এ পড়ো, 3-তে পড়ো, তোমাকে ওই অ্যাডাম ইভের গল্পটা বলছে, ওখানে আপেল করেই তো বোঝাতে হবে যে ফরবিডেন ফ্রুট কি আর ফরবিডেন ট্রি কি। কিন্তু এখন তো আর ক্লাস 1-2-এ পড়ো না, এখন কলেজে পড়ছো তোমরা। তো কলেজে পড়লে তোমরা বুঝতে পারো যে হোয়াট ইজ দ্যাট অ্যাপেল, ওই অ্যাপেলটা কি বারণ করেছিলেন গড অ্যাকচুয়ালি। বুঝতে পারলে কিনা? এটা অনেকে ইন্টারপ্রেট করে এইভাবে। বুঝতে পারলে কিনা? তো যাই হোক, ফরবিডেন ফ্রুটটা খেয়ে ফেললো, ওদের খেয়ে ফেলতে বারণ করেছিল, গড বারণ করেছিলেন যে কোনোদিনও ফরবিডেন ফ্রুট খাবে না তোমরা, বাকি তোমরা সব কিছু করতো, একটাই তো বাধা দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু সবই চলছিল ওদের ভালোভাবে, সুখী সুখী জীবন যাচ্ছে, কিন্তু সুখে থাকতে ভূতে কিলাই, কথাটা শুনেছিস? ঠিক আছে, এইরকমই হল। একদিন ওই সাপ, ওই মনে আছে, ওই শয়তান এখন ক্ষতি করার চেষ্টা করছে গডের, লুসিফার বেরিয়েছে, কিন্তু লুসিফার তো গডের কোনো ক্ষতি করতে পারছে না। তখন লুসিফার ভাবলো, আচ্ছা গডের যে প্রিয় সব থেকে, আমি তার ক্ষতি করবো, যীশু খ্রিস্টের তো আরোই ক্ষতি করা যাবে না, তাহলে কার ক্ষতি করব? অ্যাডাম ইভ নাকি খুব প্রিয় গডের, দেখি তাহলে অ্যাডাম ইভের যদি কোনো ক্ষতি করা যায়। কিন্তু অ্যাডাম ইভের ক্ষতি করতে গেলে আমাকে তো প্রথমে আগে ইডেন গার্ডেনটাতে ঢুকতে হবে। ইডেন গার্ডেনে নিজে থেকে ঢোকা যাবে না, যদি না কেউ আমাকে স্বর্গের কেউ নিয়ে যায়। তো স্বর্গের কে নিয়ে যাবে? ময়ূরকে ডাকলো, এই ময়ূর ঠিক আছে আমাকে নিয়ে যাবি ভেতরে? ময়ূর বললো না, আমি নিয়ে যাব না, তুই দেখ সাপকে বলে দেখ। সাপকে বললো, সাপ বললে ঠিক আছে, সাপকে অনেক বড় বড় সব লোভ দেখালো, সাপ সেটাতে লোভে পড়ে গেল। সাপ বললো ঠিক আছে চল। সাপ তখন হাঁ করলো, অ্যাডাম সেই সাপের ভিতরে ঢুকে গেল এবং সেই সর্পরূপ নিয়ে একটা, হ্যাঁ অ্যাডাম নয় লুসিফার, অ্যাডাম বলে দিলাম, অ্যাডাম নয়, অ্যাডাম কেন যাবে? লুসিফার, শয়তানটা, শয়তানের গল্প করছি, বুঝতে পারলি কিনা? শয়তানটা কার মুখে ঢুকে গেল? সাপের, মানে সাপের রূপ ধারণ করে নিল। এবং এই শয়তানটা কোথায় চলে গেল? সে গার্ডেনের ভেতর চলে গেল এবং গার্ডেনের ভেতর গিয়ে সে প্রথমে অ্যাডামকে প্রলুব্ধ করার চেষ্টা করলো। তাহলে সার্পেন্টাই হলো লুসিফার, সার্পেন্টাই হলো লুসিফার। লুসিফার কাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল? অ্যাডামকে প্রলুব্ধ করার চেষ্টা করলো, কিন্তু অ্যাডাম রাজি হলো না এবং সেটাতে এগ্রি করলো না। অ্যাডামকে বললো যে ওই গাছের ফলটা খাও, ওটাই সব থেকে ভালো। বললো না, গড বারণ করেছে, সো আই উইল নট ইট দ্যাট। ঠিক আছে, তো অ্যাডামের উপর তার জাদু চললো না। ঠিক আছে, এবার ইভ আসছিল, ইভকে মনে হলে একটু বোকা টাইপের, ঠিক আছে, ওকে প্রলুব্ধ করার চেষ্টা করলো। কে প্রলুব্ধ করার চেষ্টা করলো? সাপটা, সার্পেন্টটা। তখন ইভকে বললো যে তুমি ওই ফলটা খাওনি, ওই ফলটাই তো আসল। তো ইভকে প্রলুব্ধ করে দিলে এবং ইভ তার কথাতে রাজি হয়ে গেল এবং তাই সে ফলটা খেয়ে নিল। কে ফলটা খেয়ে নিচ্ছে? ইভ যখন ফলটা খেয়ে নিচ্ছে, সেটা সরাসরি ঈশ্বরের বিরোধিতা হয়ে যাচ্ছে। তখন অ্যাডাম তখন ইভকে বলছে তুমি ওটা করলে কেন? ঈশ্বর বারণ করেছিল, তো তুমি যখন করলে চলো আমিও তোমার সাথে একসাথেই যাব। তো ইভের সাথে কিন্তু সাথ দিয়ে দিল। কে সাথ দিয়ে দিল? অ্যাডাম। এবার গড জানতে পারলো, ওরা যখন ওই ফলটা খেয়ে নিল তাদের মধ্যে লজ্জা সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? এতদিন ওরা ন্যাকেডলি ঘুরতো, বুঝতে পারলি, বাগানের মধ্যে, কিন্তু যে মাত্র ওই ফলটা গেল তাদের মধ্যে লজ্জা সৃষ্টি হলো। তার গাছপালা দিয়ে নিজের দেহ ঢাকতে শুরু করলো, বুঝতে পারলি কিনা? গড বুঝতে পেরে গেল যে এরা স্বর্গে থাকার আর যোগ্য নয়, কারণ আমার কথার বিরোধিতা করেছে। যদিও এরা আমার অত্যন্ত প্রিয়, কিন্তু আমার বানানোর নিয়ম আমি ভাঙবো না।
ঠিক আছে। তো গড নিয়ম বানিয়েছিল, তো সবাইকে মেনেও চলতে হতো সেই নিয়মটা। এরা যেহেতু নিয়ম ভাঙলো, এদিকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরা কোথায় এলো? অ্যাডাম ইভ, আদম এবং হবা যাদিকে বলি আমরা, অ্যাডাম এবং ইভ কোথায় এলো? স্বর্গ থেকে প্রথমবার মাটিতে এলো। মাটিতে যখন এলো তাদের প্রথমবার সমস্ত যন্ত্রণা সহ্য করতে হলো, কারণ পৃথিবীর নিয়ম চলবে এবার। তাহলে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস কারা ছিল? অ্যাডাম এবং ইভ, এদেরই ছেলে মেয়েরা এবং তাদের ছেলে মেয়েরা এবং তাদের 10টা 20টা 30টা 100টা জেনারেশন পর আস্তে আস্তে পৃথিবী ভরে উঠলো। বুঝতে পারলে কিনা? তো এরাই হলো আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, অ্যাডাম এবং ইভ। কি নাম ছিল? অ্যাডাম এবং ইভ, যারা স্বর্গ থেকে এসেছে। তো সেই দিয়ে কবিতাটা শুরু, অফ ম্যান ফার্স্ট ডিসঅবিডিয়েন্ট, এমনি করে কবিতাটা শুরু হয়েছে, অফ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স, মানুষের প্রথম অবাধ্যতা, অ্যান্ড দ্য ফ্রুট অফ দ্য ফরবিডেন ট্রি, এবং নিষেধ গাছের ফল। এমনি করে কবিতার লাইন শুরু হচ্ছে। বুঝতে পারলি? কবিতার লাইন না দেখে পড়ছি তো আমি, কিন্তু এমনি করে হচ্ছে। মানে ওই নিষেধ গাছের ফল খাওয়ার ফলে আমাদের পূর্বপুরুষরা প্রথমবার পৃথিবীতে এসেছিল। মানে পুরো কবিতাটা বাইবেলের উপর দাঁড়িয়ে আছে। কিসের উপর দাঁড়িয়ে আছে? দ্য হোলি বাইবেলের উপর দাঁড়িয়ে আছে। এখন তাহলে এইটা হলো সামারি ওয়াইজ। এখন যদি পুরো কবিতাটা পড়িস তাহলে তুই বুঝতে পারবি, 14টা যে বই আছে সেটা যদি কমপ্লিট করতে পারিস তাহলে তুই বুঝতে পারবি the story is or the poem is about Adam and Eve, not about Satan nor about God. গড নিয়েও নয়, শয়তান নিয়েও নয়, এটা অ্যাডাম নিয়ে। এখানে অ্যাডামই হলো হিরোটা। বুঝতে পারলি কিনা? কারণ অ্যাডাম নিয়ে পুরো বর্ণনাটা হবে, পুরো বর্ণনাটা অ্যাডাম নিয়েই হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এইটা হলো গল্পটা। ভাষার কথা যদি বলি, ভাষাটা কেমন? অত্যন্তই কঠিন ভাষা, ঠিক আছে? মানে অন্তত স্টুডেন্টসের দৃষ্টিকোণ থেকে যদি বলি, কঠিন ভাষায় লেখা হয়েছে প্যারাডাইজ লস্ট, এবং কি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। একটা ইংরাজি ভাষা নয়, ইংরাজির সাথে ল্যাটিন পাবি, গ্রিক শব্দ পাবি, বিভিন্ন শব্দ ঢুকে আছে এই কবিতার মধ্যে। আর কি সাবজেক্ট কিরকম? খুব সিরিয়াস সাবজেক্ট, একদম গড, শয়তান, লুসিফারের লড়াই, এই সমস্ত দেখাচ্ছে। তাহলে সাবজেক্ট ম্যাটার ইজ সিরিয়াস, ল্যাঙ্গুয়েজ ইজ সিরিয়াস। এটা কোন ক্যাটাগরির পোয়েম? এটা এপিক পোয়েম। এটা কোন ক্যাটাগরি? এপিক পোয়েম। কিন্তু কোন ধরনের এপিক? এপিক তো দু ধরনের হয়, প্রাইমারি এপিক, সেকেন্ডারি এপিক। এটা সেকেন্ডারি এপিক। সেকেন্ডারি এপিক হালে হালে হয়েছে, রিসেন্টলি হয়েছে। প্রাইমারি এপিক বহু পুরনো হয়, ব্রোঞ্জ যুগে মহাভারত, রামায়ণ, ওইগুলো প্রাইমারি এপিক, ওরাল ট্রেডিশনে চলে। বাট দিস ইজ সেকেন্ডারি এপিক, দিস ইজ সেকেন্ডারি এপিক। বলো, বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে এইটা হলো ভাষাটা। ভাষাটা হলো অনেকগুলো ভাষা এর মধ্যে ঢুকে আছে। এখানে ল্যাটিন পাবে, ইংলিশ পাবে, গ্রিস পাবে, গ্রিসের শব্দ পাবে, এই ভাষাটা রয়েছে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ম্যাটার। যদি বলি অত্যন্ত সিরিয়াস সাবজেক্ট ম্যাটার, বিবলিক্যাল সাবজেক্ট ম্যাটার রয়েছে। কি সাবজেক্ট ম্যাটার রয়েছে? বিবলিক্যাল সাবজেক্ট ম্যাটার। তাহলে ভাষা কঠিন, ভাষা মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়ে আছে, এবং সাবজেক্টের বলতে দ্য বিবলিক্যাল সাবজেক্ট হয়ে রয়েছে, যেটা হুইচ ইজ ভেরি সিরিয়াস। এর মধ্যে প্রচুর এপিক সিমিলি রয়েছে। কি রয়েছে? এপিক সিমিলি রয়েছে। প্রথম কবিতার প্রথমের 26টা লাইন, কবিতার প্রথম 26টা লাইনকে ইনভোকেশন বলা হয়। কি বলা হয়? ইনভোকেশন টু দ্য মিউজ। ইনভোকেশন কি? যখন একটা এপিক লেখা হয়, একটা মহাকাব্য লেখা হয়, যিনি লেখক তিনি প্রথমের কিছু লাইন ধরে, 20 লাইন, 26 লাইন, 30 লাইন, এইরকম কিছু লাইন ধরে যেন দেবীকে পূজা করবে। হে দেবী, আমি একটা অনেক বড় কাজ হাতে নিয়ে ফেলেছি, আপনি আমাকে আশীর্বাদ দেন যেন আমি কাজটাকে কমপ্লিট করতে পারি। এইভাবে মিল্টন প্রথম 26 লাইনে নিজে দেবীর কাছে প্রে করছে। বুঝতে পারলে কিনা? সো দ্যাট আই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক হুইচ ইজ নেভার অ্যাটেম্পটেড বিফোর বাই হিউম্যান কাইন্ড। এত বড় কাজ আমি হাতে নিয়ে নিয়েছি যেটা মানব সভ্যতার কেউ, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো লেখক এত বড় কাজ হাতে নেয়নি। আমি সেটা করবার চেষ্টা করছি। তাই হে দেবী, হে মিউজ, হে অনুপ্রেরণার দেবী, হে হোলি গোস্ট, হে গড দ্য ফাদার, ঠিক আছে, আমাকে, হে ডাভ, আমাকে কি করো, আমাকে যথাযথভাবে আমাকে পরিচালিত করো যাতে আমি এই কাজটাকে কমপ্লিট করতে পারি। তাহলে দিস ইজ প্যারাডাইজ লস্ট, দিস ইজ প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্টের শয়তানের চরিত্রটা আমরা পাবো, খুব ইন্টারেস্টিং বলে মনে হবে। শয়তানকে আমরা ট্র্যাডিশনালি একটা নেগেটিভ ক্যারেক্টার বলে জানি, কিন্তু প্যারাডাইজ লস্ট পড়তে গিয়ে আমাদের প্রথমবার মনে হবে শয়তান বা স্যাটান ইজ নট দ্যাট মাচ নেগেটিভ। প্রথমবার আমাদের মনে হবে ততটাও নেগেটিভ নয় যতটা আমরা শয়তানকে নেগেটিভ ভেবে থাকি বরাবরই, তাই না? শয়তান যে আজকে রাক্ষস হয়ে গেছে তার পিছনেও কিন্তু ওই গডের ডিসিশন রয়েছে যে তাকে আগুনের মধ্যে বেঁধে ফেলে দেওয়া হোক পরাজিত হওয়ার পর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? শয়তান অ্যাকচুয়ালি লুসিফার ছিল। শয়তানের নাম কি ছিল? লুসিফার, এবং তার সেনাপতির নাম ছিল বেলজিবাব। কি নাম ছিল? বেলজিবাব। তো এই বিষয়গুলো আমরা প্যারাডাইজ লস্টের মধ্যে দেখতে পাই, যেটা সংক্ষেপে আমরা আলোচনা করলাম। বলো, এটুকু বুঝে গেছে কিনা? এভরিবডি গেটস ক্লিয়ার? হ্যাঁ না? এভরিবডি গেটস ক্লিয়ার? ঠিক, দ্যাটস গুড। এবার মিল্টন সম্বন্ধে বলি। মিল্টন সম্বন্ধে দু এক কথাই জেনে রাখ।
মিল্টন ওয়াজ চাইল্ড অফ রেনেসান রিফরমেশন। কারণ একই প্রাসঙ্গিক হচ্ছে, এক দুটো কথা বলবো, বেশি মিল্টনের নোটস বলছি না আমি বলছি মিল্টন ওয়াজ চাইল্ড অফ রেনেসান রিফরমেশন। তাই যখন প্যারাডাইজ লস্ট পড়বো তখন এই কনসেপ্টটাও পাবো, রেনেসার কনসেপ্টও পাবো, রিফরমেশনের কনসেপ্টও পাবো, তাই না? বুঝতে পারলি কিনা? ওর রেনেসা কনসেপ্ট মানে প্রচুর জ্ঞান, একাধিক বিষয়ে জ্ঞান, একাধিক ভাষাতে দক্ষতা, তো সেইগুলো সবই এই কবিতাটার মধ্যে পাবো। বুঝতে পারলি কিনা? আর রিফরমেশন তিনি ডেমোক্রেটিক সাপোর্টার ছিলেন, বরাবরই ছিলেন নাকি না? এই কবিতা পড়তে গিয়েও তো আর তোমার মনে হবে যে তিনি ডেমোক্রেসিরই কথা বলছেন বা ডেমোক্রেসির প্রতি অ্যাডভোকেসি করছেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই জিনিসগুলোকে আমরা অবশ্যই দেখতে পাবো মিল্টনের প্যারাডাইজ লস্টে। তো মিল্টনের যে প্যারাডাইজ লস্ট ছিল, সেই প্যারাডাইজ লস্ট আজও বিখ্যাত, সে যুগেও বিখ্যাত ছিল, এবং এটা একটা অসাধারণ কবিতা, মিল্টনস প্যারাডাইজ লস্ট। এইটার কোথা মানে এই মিল্টনের প্যারাডাইজ লস্টের মানে এটার যে টাইটেলটা রয়েছে, শিরোনামটা কোথা থেকে নেওয়া হয়েছে এই নিয়ে তর্ক বিতর্কের শেষ নাই। বুঝতে পারলি কিনা? অনেকে বলে যে মিল্টন যে শিরোনামটা নিয়েছে, লুসিফার নামক একটা ড্রামা আছে, বুঝতে পারলি কিনা? লুসিফার নামক একটা ড্রামা সেইখান থেকে নিয়েছে। অনেকে বলে যে এইটা, এই যে গ্রেট এপিক পোয়েমটা, এটার 4টা ওপিনিয়ন রয়েছে। লা অ্যাডেমা বলে একটা বই আছে, বুঝতে পারলে? এটা একটা স্ক্রিপচুয়াল ড্রামা রিটেন বাই ইটালিয়ান পোয়েট, একটা ইটালিয়ান কবি লা অ্যাডেমা বলে একটা বই রয়েছে। অনেকে বলে সেইখান থেকে কনসেপ্টটা টেনেছে মিল্টন। অনেকে বলে না না না, একটা ডাচ ড্রামা রয়েছে, ডাচ ড্রামা, ভন্ডেলের লেখা, সেই ডাচ ড্রামা থেকে, ভন্ডেল ডাচ রাইটার, বুঝতে পারলি কিনা? সেখান থেকে টেনেছে। অনেকে বলে না না না, ফ্রেঞ্চ পোয়েট মিল্টনকে ইন্সপায়ার্ড করেছিল, ঠিক আছে, সেখান থেকে টেনেছে। অনেকে বলেন আরে বাবা, কিডমন, সিনিউল, ওদের জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, ওইগুলো খ্রিস্টান সাটান, ওইখান থেকে ইনি অনুপ্রেরণা পেয়েছেন। তো এইরকম ভাবে অনেকের মানে এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে যে মিল্টন এই আইডিয়াটা পেল কোথা থেকে। তবে মিল্টন যখন লিখতে শুরু করেছেন প্রথমেই কিন্তু ভাবেননি যে আমি এটা লিখবো। প্রথমে 104টা পসিবল সাবজেক্ট সাথে নিয়েছিলেন, যে এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি, এইটাও বেশি ভালো মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি তিনি ঠিক করেছিলেন আমি দ্য বিবলিক্যাল সাবজেক্ট নিয়ে লিখবো। অ্যান্ড নাও উই গেট মিল্টনস মাস্টারপিস প্যারাডাইজ লস্ট। এভাবে আমরা মিল্টনের প্যারাডাইজ লস্ট পাচ্ছি। সো দিস ইজ মিল্টনস প্যারাডাইজ লস্ট। 5-এর জন্য যথেষ্ট এইটুকু।